90-তে 90 তোর বাঁধা ধরা, এর বাইরে কোনো প্রশ্ন তোর মাধ্যমিকে দেবে না। শুরু করা যাক মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের আসল প্রিপারেশন। এতদিন তোরা বিভিন্ন বই থেকে বিভিন্ন টিচারের কাছ থেকে প্রত্যেকটা ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারকে ধরে 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 পড়েছিস। তোরা আমার চ্যানেল থেকে ওয়ান শর্ট রিভিশন দেখেছিস, তোরা আমার চ্যানেল থেকে ফুল চ্যাপ্টার ভিডিও দেখেছিস, তোরা আমার চ্যানেল থেকে দেখে নিয়েছিস কুইক রিক্যাপ। কেন দেখেছিলি এগুলো? যাতে তুই মাধ্যমিক এবং তার টেস্ট পরীক্ষাতে 90 মার্কসের পেপার সলভ করতে পারিস। উইথাউট 90 মার্কসের পেপার তোর তো মাধ্যমিক হবে না ভাই। তাহলে চল এই প্রথমবার তোকে 90 মার্কসের পেপারের একটা অংশে স্বাদ দেওয়া যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি তোদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যদি 500 লাইক আর 300 কমেন্ট হয় তাহলে আমি আজকে সকালে ভিডিওটা দিয়ে দেবো। তোরা তো ভাই 3.5 ঘন্টার মধ্যে পূরণ করে দিয়েছিস। আমি আপ্লুত, আমি কি বলবো আমি বুঝিনি, আর একটু বেশি টার্গেট দেওয়া উচিত ছিল। যাই হোক চল, আমি বলেছি একটা কথা, অ্যাডভেঞ্চার একাডেমি এমন একটা চ্যানেল যে তোকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানকে জল করে দিতে সাহায্য করছে। তুই চিন্তা কর, ভৌত বিজ্ঞানের এভরি সিঙ্গেল ছোট 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 অ্যাসপেক্ট আমি আমার চ্যানেলের মধ্যে ডিসকাস করে দিচ্ছি। এবং তোকে আমি কথা দিয়েছি, এই যে আমি শুরু করেছি এমসিকিউ ভিএসএকিউ সিরিজ, এসএকিউ সিরিজ এবং এলএকিউ সিরিজ, তুই যদি মন দিয়ে পুরোটা করতে পারিস 90-তে 90 তোর বাঁধা ধরা, এর বাইরে কোনো প্রশ্ন তোর মাধ্যমিকে দেবে না। আমি কিন্তু এগুলো কোনো পারফেক্ট সেট থেকে তুলে তোকে দিচ্ছি না। প্রত্যেকটা জায়গা থেকে আমার যেই জায়গাগুলো থেকে যেই কোয়েশ্চেন্স গুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট আমি সেখান থেকে সেগুলো তুলছি। তুই দেখতে পাবি না যে এগুলো কোনো একটা স্পেসিফিক বই থেকে তুলে দেওয়া হচ্ছে না। আমার যদি মনে হয় আমার এই বই থেকে এই পার্টটা তুলে দিতে হবে আমি তুলে দেবো। আমার যদি মনে হয় এই বই থেকে এই 4টে প্রশ্ন নিতে হয় আমি নিয়ে নেবো। তার ফলে তোর কোনো বই হাঁচা পাঁচা করার কোনো দরকার নেই। মার্কেটে অ্যাভেলেবেল সব কটা বই আমার কাছে আছে, আমি সব বই জোগাড় করে ফেলেছি। আমি সেট তৈরি করে আমি তোকে এমন ভাবে করিয়ে দেবো যার বাইরে তোর পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে না। এই দায়িত্ব আমাকে দিয়ে দে ভাই। এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ মানে 36 + 18 মানে 54 নম্বর ইউটিউবের মধ্যে ফ্রি আসবে, আর বাকি 36 নম্বরের এলএকিউ আমার ধামাকা ব্যাচে আসবে। সব বলবো আস্তে আস্তে। চল প্রথমে শুরু করা যাক লেকচার নাম্বার 1। সবাই নিজের নিজের ভগবানের নাম নিয়ে নাও, কারণ যখন এই লেকচারটায় লাস্ট লেকচার লেখা থাকবে তখন তুমি ফিজিক্যাল সায়েন্স এক্সপার্ট হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখা যাক, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এই নয় জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব সাবধান। ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এখন এই সমস্ত প্রশ্ন প্রচুর দিচ্ছে। দেখ, মিথেন তো ভাই একটা গ্রিন হাউস গ্যাস, ও তো ভাই জলীয় বাষ্প। তোরা অনেকে হয়তো জানিস না, জলীয় বাষ্প কিন্তু উষ্ণতা বৃদ্ধি করে, টেম্পারেচার বৃদ্ধি করে ভাই। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ভাই তো আমাদের চিরকালের ভিলেন, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ভাই? অক্সিজেন, অপশন নাম্বার ডি। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে পরীক্ষাতে। চল দেখা যাক এই আরেকটা প্রশ্ন, যেটা কিন্তু টিচারদের ফেভারিট, মাধ্যমিকের ফেভারিট কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন করাবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখা যাক কি বলে দিয়েছে। বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য, মানে তোকে হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে দিয়েছে ভাই। ভরকে আমরা কি দিয়ে লিখি? ডাব্লিউ দিয়ে লিখি। 4 গ্রাম। যারা যারা জানিস না এগুলো, আমার গ্যাসের আচরণের কুইক রিক্যাপ ভিডিওটা এক্ষুনি দেখে নে। যাই হোক শোন এদিকে, দেখ 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য প্রথমেই দেখে নে হাইড্রোজেন গ্যাস বলে দিয়েছে তোরে ভাই। হাইড্রোজেন গ্যাস দিয়ে তুই এর মোলার ভর বার করতে পারবি তো? সংকেতটা থেকে অবশ্যই পারবি। এসটিভি তে কিসের মান বের করতে দিয়েছে? পিভির মান বার করতে দিয়েছে ভাই। তোরা তো প্রত্যেকে জানিস আদর্শ গ্যাস সমীকরণ পিভি = এনআরটি, তাই না? তোরা তো প্রত্যেকে এটাও জানিস যে এই যে এন আছে, যেটাকে আমরা মোল সংখ্যা বলে থাকি, সেই মোল সংখ্যাকে আমরা ভেঙে লিখতে পারি ভর বাই মোলার ভর ইনটু আরটি। হয়ে গেল। এইবার আমাকে একটা কথা বল, এই যে ভরের মানটাও তোর কাছে দেওয়া আছে, এই যে মোলার ভর বা গ্রামে প্রকাশিত আণবিক ভর তুই যাই বলে নে, তার মানটাও তুই এখান থেকে বার করতে পারবি। কিভাবে? হাইড্রোজেন তো ভাই, হাইড্রোজেনের পারমাণবিক ভর তো 1। কটা পরমাণু রয়েছে? 2, তাহলে ইনটু 2 কত হয়ে গেল? 2। তাহলে এম এর জায়গার মধ্যে তুই কত বসাবি? 2 বসাবি। ডাব্লিউ তোকে কত দিয়ে দিয়েছে? 4 গ্রাম দিয়ে দিয়েছে। তো আবার কিসের সমস্যা? তাহলে তুই বসাচ্ছিস ডাব্লিউর জায়গাতে 4, এম এর জায়গাতে তুই বসাচ্ছিস 2, ইনটু তোর হয়ে যাচ্ছে 8টি। দেখ উত্তরগুলোর মধ্যে 8টি দিয়ে দিয়েছে, সে কারণে 8টি বসানোর কোনো প্রয়োজন নেই। 2 দিয়ে 4 কেটে 2, তাহলে অ্যান্সার হয়ে গেল পিভি = 280। প্রচুর বার পরীক্ষাতে এসছে, আমি আশা করব টেকনিকটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। নেক্সট প্রশ্ন বলেছে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে?
কিচ্ছু দেখবো না আমি। কাকে পোড়াতে বলেছে বল? কার্বনকে পোড়াতে বলেছে। পোড়াতে বলেছে মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া শিখে নে। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলে কি তৈরি হয় দাদা? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এইবার রাসায়নিক গণনার অঙ্ক করার নিয়ম কি? কার কার মধ্যে সম্পর্ক আমাকে দেখতে বলেছে। বলেছে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? ভালো করে মন দিয়ে দেখ। প্রত্যেকটাকে তুই লিখলি, এবার তুই ব্যালেন্স কর। ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি সব দাদা ব্যালেন্স করাই আছে। তাহলে এরও সামনে 1 আছে, এরও সামনে 1 আছে, এরও সামনে 1 আছে। তুই আমাকে একটুখানি বলতো, যদি 1 মোল কার্বন থাকে তাহলে তার ভর কত? 12 গ্রাম। যদি 1 মোল অক্সিজেন গ্যাস থাকে ভাই, এটা তো O2 রয়েছে, একটা ও থাকলে সেটা হয়ে যায় 16। যদি O2 থাকে তাহলে 16 গুণ 2, অ্যান্সার কত হয়ে গেল বল? 32 গ্রাম। আচ্ছা তুই আমাকে বল কত গ্রাম কার্বনকে পোড়াতে বলেছিল? 12 গ্রামকেই তো পোড়াতে বলেছিল। কার্বনের তো পারমাণবিক ভরই 12, তাহলে 12 গ্রামকে পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগছে? 32 গ্রাম অক্সিজেন লাগছে। তাহলে অ্যান্সার তো হয়েই গেছে ভাই, 32 গ্রাম। তোকে যদি বলতো 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তাহলে তুই কি দেখলি? ব্যালেন্স করার পর 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এবার তুই সিম্পলি কি করতিস? এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভরটা বার করতিস। কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 গুণ 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 44। তাহলে 12 গ্রাম কার্বনকে পোড়ালে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হতো? 44 গ্রাম। যদি তুই এইগুলোকে ডিটেলে শিখতে চাস, যদি তুই ভৌত বিজ্ঞানটাকে ডিটেলে পড়তে চাস, তাহলে জয়েন করতে হবে কিন্তু ধামাকা ব্যাচে। সেটার ব্যাপারে আমি বলবো আস্তে আস্তে। তুই একটুখানি আগে মন দিয়ে প্রশ্নগুলোকে দেখ। বলেছে কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? খুব সহজ প্রশ্ন ভাই, তাপের ওয়ান শট করে দেওয়া আছে আমাদের চ্যানেলে, না পারলে অবশ্যই দেখে নিতে হবে। দেখ, রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে লেখে, সেটাকে লেখা যায় L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। এবার তুই আমাকে একটা কথা বল ভাই, তোকে এখানে বলে দিয়েছে একক, তোকে কিন্তু সিজিএস এসআই একক মেনশন করেনি। এইবার একটুখানি মন দিয়ে দেখে নাও। আমি যদি তোমাকে একটা কথা বলি, এখানে তো সব একক গুলোই সব গন্ডগোল রেখে দিয়েছে। এটা যে বই থেকে তুলেছে সে বইয়ের মধ্যে ভুল লেখা আছে। দেখ, এই যে L2 মাইনাস L1 এটা তো দৈর্ঘ্য। তুই দৈর্ঘ্যে সিজিএস একক বসা কি এসআই একক বসা, হয় সেন্টিমিটার হবে না হয় মিটার হবে। আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি, এদিকে এসআই দেখাচ্ছি, এদিকে সিজিএস দেখাচ্ছি। নিচে রয়েছে দেখ L1, L1 এর একক কি? L1টাও তো দৈর্ঘ্য ভাই। দৈর্ঘ্যের একক যা, দৈর্ঘ্যের অন্তর বা দৈর্ঘ্যের পার্থক্যেরও তো একক তাই। আজকে যদি আমি 5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটারকে বিয়োগ করি তাহলে তো 2 সেন্টিমিটার আসছে। তাহলে যে কোনো দৈর্ঘ্যের একক তুই সেন্টিমিটারে লিখিস, আবার যদি দৈর্ঘ্যগুলোকে তুই বিয়োগ করিস বা যোগ করিস তার এককও তুই সেন্টিমিটারেই লিখিস, তাহলে নিচের এককটাও সেন্টিমিটারই হবে। যেহেতু আমরা সিজিএস এ করছি সেই কারণে উষ্ণতার পার্থক্যের একক হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এইদিকে দেখ, দৈর্ঘ্যের অন্তর বা দৈর্ঘ্যের পার্থক্যের একক মিটার হবে, নর্মাল দৈর্ঘ্যের এককও মিটার হবে, কিন্তু উষ্ণতার পার্থক্যের একক এসআই পদ্ধতিতে কেলভিন হয়ে যাবে। যদি তাই হয় তাহলে খেয়াল কর, সেন্টিমিটার সেন্টিমিটার কাটলো, মিটার মিটার কাটলো, সিজিএস পদ্ধতিতে একক থেকে গেল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই পদ্ধতিতে ইউনিট থেকে গেল কেলভিন ইনভার্স। আশা করতে পারি বুঝতে পেরেছিস যে এখানটায় কিন্তু অ্যান্সার গুলোতে ভুল দেওয়া রয়েছে। চলো দেখা যাক। বলেছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, সব থেকে কম যেটা বিচ্যুত হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সে সবচেয়ে কম বিচ্যুত হয়। তাহলে সব থেকে কম বিচ্যুতি কার হবে? লাল বর্ণের আলোক রশ্মির হবে, কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর সব থেকে বেশি বিচ্যুতি কার ঘটবে? কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই, প্রশ্নের নাম্বার লিখে। চলো নেক্সট। বলে দিয়েছে, আচ্ছা প্রশ্নের নাম্বার লিখে আবার লোকে ভাববে হয়তো এটা বেগুনি হবে, ওরকম লিখিস না, তুই টাইম স্ট্যাম্পটা দিয়ে লিখে দে। চলো, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে, ভালো করে মন দিয়ে দেখবে, এই প্রশ্নটাও পরীক্ষাতে কিন্তু বারবার আসে, সোজা প্রশ্ন কিন্তু পরীক্ষকদের ফেভারিট কোয়েশ্চেন। কি বলেছে? আপতন কোণের মান 45 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 30 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণের মান কত হবে? শর্টকাট টেকনিক শেখাবো, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করে দেবে। অ্যান্সার কত হয়ে গেল? 15 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অপশন।
কিচ্ছু মাথা ঘামাতেই হবে না কোনটা থেকে কোনটা বিয়োগ হবে, কিচ্ছু মাথা ঘামাতে হবে না। তুই বড় যেটা থাকবে সেখান থেকে ছোটটা সিম্পল বিয়োগ করে দিবি, সিম্পল। তোকে অত জানতেই হবে না কোন ক্ষেত্রে আর মাইনাস আই কোন ক্ষেত্রে আই মাইনাস আর হয়। আর বাকি যদি ডিটেলে জানতে চাস দেখবি আমার আলোর একটা ভিডিও পার্ট 1 করে দেওয়া আছে, কিছুদিনের মধ্যে পার্ট 2 চলে আসবে, পুরো একদম গল্প করে দেবো ফিজিক্যাল সায়েন্সকে, তুই দেখ না। নেক্সট, পরিবাহিতাঙ্কের এসআই একক কোনটা? দেখ আমি তোকে একটা কথা বলি ভাই, তুই যদি এইটুকু ধারণা নিয়ে থাকিস যে তুই ভৌত বিজ্ঞানে একক মাত্রা মুখস্থ করে যে পরীক্ষাতে যাবি, তাহলে তুই কিচ্ছু পারবি না। আমরা গতকাল আমাদের ধামাকা ব্যাচের মধ্যে এই চলতরিতা শুরু করেছি, ডিটেলে শুরু করেছি। সেখানে আমরা শেখাচ্ছি যে কিরকম ভাবে একক মাত্রা বার করতে হয়, নট ঝেড়ে মুখস্থ করতে হয়। আমরা রাট্টাফিকেশন, গাছের পাতা সবুজে বিশ্বাস করি না ভাই। চল এদিকে তোকেও একটুখানি শিখিয়ে দিই, শোন কিভাবে বার করতে হয় দেখে নে। এটা যে পরিবাহিতাঙ্কটা রয়েছে, পরিবাহিতাঙ্কটা কি বলতো? রোধাঙ্কের অনন্যক। অনন্যক মানে কি দাদা? উল্টো উল্টো উল্টো। ধর আমি যদি তোকে বলি 1/2 এর অনন্যক কত হয়ে যাবে, তুই বলবি 2/1। তাহলে রোধাঙ্ককে যদি আমি উল্টে দিই তাহলেই হয়ে গেল পরিবাহিতাঙ্ক। এবার তুই আমাকে একটুখানি বল রোধাঙ্কের এককটা কি করে বেরোয়। দেখ সমীকরণটা খেয়াল করবি, রোধ ইকুয়াল টু রোধাঙ্ক ইন্টু L/A, এই তো ব্যাপার। তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু রোধ ইন্টু A ডিভাইডেড বাই L হবে ভাই। আচ্ছা তুই আমায় বল আমাকে কি পদ্ধতিতে বার করতে বলেছে? এসআইতে আমি দেখতে পাচ্ছি চারিদিকে। তাহলে তুই আমাকে একটা কথা বল, রোধের তো ব্যবহারিক একক সবসময় ওহমই হয়ে যাবে, তাহলে আমি ওহম বসিয়ে দিলাম। আমি এর এককটা কি বসাবো? এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে একক হয়ে যাবে তার মিটার স্কোয়ার, ক্ষেত্রফল মানে স্কোয়ার। নিচে কি আছে ভাই? দৈর্ঘ্য, তাহলে একক হয়ে যাবে তার মিটার। আচ্ছা মিটার দিয়ে যদি মিটার স্কোয়ার কেটে দিই তাহলে রোধাঙ্কের এসআই পদ্ধতির একক কি চলে এলো? ওহম ইন্টু মিটার চলে এলো। বলো হ্যাঁ। পরিষ্কার কনসেপ্ট রাখতে হবে কিন্তু, পারফেক্ট। মিটার স্কোয়ারটার স্কোয়ার কেটে গেল নিচের মিটার দিয়ে, তাহলে রোধাঙ্কের এসআই পদ্ধতির একক কি চলে এলো ভাই? ওহম ইন্টু মিটার চলে এলো। এসআই পদ্ধতি বলেই তো মিটারটা বসিয়েছি। এসআই পদ্ধতির আগের নাম ছিল এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এবার খেয়াল করবি প্রত্যেকে, আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এখান থেকে পরিবাহিতাঙ্ক কি করে বার করতে হয়, তুই বলবি দাদা এই যে পরিবাহিতাঙ্ক, এই যে সিগমা, নিজেকে সিগমা বলা বন্ধ কর, এই দিকে এইটা হচ্ছে সিগমা, এই সিগমাটা 1 রোধাঙ্ক, এইটাকেই পরিবাহিতাঙ্ক বলে। দাদা পরিবাহিতাঙ্কের একক বার করতে গেলে আমাকে রোধাঙ্কের এককটা এই জায়গাটায় বসিয়ে দিতে হবে। আমি বললাম বসিয়ে দে, তাহলে ওহম ইন্টু মিটার বসিয়ে দিলাম। তাহলে এইটা যখনই ওপরে উঠবে ওহম ইনভার্স মিটার ইনভার্স হয়ে যাবে। জানিস তো ভাই এই যে ওহম ইনভার্স জিনিসটা রয়েছে, এইটাকে আমরা ভালোবেসে মো বলে ডাকি। কিচ্ছু না, জাস্ট ঘুরিয়ে দে, দেখ এমটাকে আগে লে, এইচটাকে মধ্যখানে যেমন আছে তারপরে ওটাকে বসিয়ে দে। তাহলে মো মিটার ইনভার্স ইজ দ্য অ্যাকচুয়াল ইউনিট অফ পরিবাহিতাঙ্ক। বুঝতে পারছিস? শিখতে হবে ভাই এই যে মো মিটার ইনভার্স, অপশন নাম্বার এ। আশা করতে পারি পুরো কনসেপ্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার যে কিরকম ভাবে রোধাঙ্কের একক বার করলাম, রোধাঙ্কের এককটাকে উল্টে দিয়ে পরিবাহিতাঙ্কের একক বার করলাম, ওহম ইনভার্স থেকে মো করে দিলাম পুরো লেটারগুলোকে ঘুরিয়ে। ওকে ডান। চলো 1.8 বলেছে 40 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহীর মধ্যে দিয়ে, এই ভালো করে শোন, কনসেন্ট্রেশন, খুব পাতি অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক, বাট এমসিকিউ তে এগুলো দেয়। তবে মাথায় রাখিস আমি কিন্তু আস্তে আস্তে লেভেল আপ করে দেবো। যত দিন যাবে যত তুই এগোতে থাকবি তুই দেখতে পাবি আস্তে 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 লেভেল আপ হচ্ছে। রেকর্ড হচ্ছে তো ভাই, আমার কাছে রেকর্ডটাই সব থেকে চাপের ব্যাপার জানিস তো। হ্যাঁ রেকর্ড একদম পারফেক্ট হচ্ছে। চল বলে দিয়েছে 40 ওহম রোধ বিশিষ্ট একটা পরিবাহীর মধ্যে দিয়ে, তাহলে পরিবাহীটার রোধ দিয়ে দিয়েছে, মানে আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 40 ওহম। আচ্ছা 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে আই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার। খুব ভালো কথা। পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয়ে যাবে, মানে ভি এর ভ্যালুটা জানতে চাইছে। তো ভেরি ইম্পর্টেন্ট রিলেশন লাগিয়ে দাও, ভি ইকুয়াল টু আই আর, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ওহমের সূত্র। দেখো আই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.2, আর এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 40। তাহলে যখনই আমরা 0.2 এর সাথে 40টাকে গুণ করব তুই দেখতে পাচ্ছিস যেটা 2/10 হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে তোর 40। 10 দিয়ে 40 কাটলে 4 হয়ে যায়, 4 ইন্টু 2 করলেই 8 হয়ে যায়। এইটুকু তো বুঝতে পারছিস ভাই যে বিভব প্রভেদের এককটা ভোল্ট হবে। তাহলে এখানে 8 ভোল্ট ইজ দ্য কারেক্ট অপশন, অপশন নাম্বার ডি এর মধ্যে রয়েছে। আশা করব প্রত্যেকের কাছে ডান। ঠিক আছে ডান।
কনসেপচুয়ালি বিষয়গুলোকে শিখতে হবে। কিন্তু এইটুকু তোকে আমি বলতে পারি, তুই যদি ডিটেলে প্রত্যেকটা দিন এই ধরনের সলভ 35 নাম্বার 36 নাম্বার যে সলভ তোকে আমি করাবো, সেগুলো যদি তুই দেখতে পারিস, 18 নাম্বার সলভ যদি তুই দেখতে পারিস, তুই যদি এলএকিউ মাঝে মধ্যে যে ভিডিও দেবো দেখতে পারিস, তুই এক্সপার্ট হয়ে যাবি ভাই, এক্সপার্ট হয়ে যাবি। তোকে শিখিয়ে দেবো, তুই দেখতে থাক। বলেছে 1.9 আলফা বিটা আর গামা রশ্মি, গামা ভ্যানিশ হয়ে গেছে ভাই, এত ছোট যে তোকে দেখতেই পাচ্ছে না। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম তোকে লিখতে বলেছে। তোকে কি শিখিয়েছি? গামা হচ্ছে রোগা আর আলফা হচ্ছে আমার মতো মোটা। গামা ভাই লাখ 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 করে গলে যায়, তাহলে সব থেকে বেশি ভেদন ক্ষমতা কার? গামার। তাহলে গামা সবচেয়ে বেশি, মধ্যিখানে আছে বিটা, আর সব থেকে শেষে আমি আলফা, আমি সবচেয়ে মোটা। তাহলে গামা বিটা আলফা, অপশন নাম্বার এ উইল বি দা কারেক্ট অপশন। কিন্তু এটাই যদি প্রশ্ন করতো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, তাহলে কিন্তু সিকোয়েন্সটা ঘুরে যেত। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কার? আলফার। আর সবচেয়ে কম কার? গামার। নেক্সট 1.10 বলেছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? খুব মন দিয়ে দেখবি ভাই, তুই যদি দেখিস এগুলোকে একটুখানি মন দিয়ে দেখবি, এগুলো সব প্রথম শ্রেণীর মৌল লেখা রয়েছে। প্রথমে হাইড্রোজেন, তারপরে রয়েছে দেখ লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে শিখিয়েছিলাম। যারা যারা পর্যায় সারণী দেখিসনি, আমাদের ধামাকা ব্যাচের প্রথম লেকচার, প্রথম ক্লাস আমি ইউটিউবে ফ্রিতে দিয়েছিলাম। পর্যায় সারণী একবার দেখে নে। পর্যায় সারণী এমন শিখিয়েছি যেটা তুই হয়তো আগে কখনো দেখিসনি। আমি চেষ্টা করেছি ভাই অমনি করেই শেখানোর। চল দেখা যাক। এবার তোকে এগুলো দেয়নি তাই এগুলোকে বাদ দিলাম। তুইও জানিস আমিও জানি যে পর্যায় বরাবর যখন বাম দিক থেকে ডান দিক যাই তখন পারমাণবিক ব্যাসার্ধটা কমে, শ্রেণী বরাবর যখন ওপর থেকে নিচের দিকে নামি তখন পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে। এগুলোর কারণও ওখানে ডিসকাস করেছি। তাহলে সব থেকে বেশি তোকে জিজ্ঞাসা করেছে, সর্বাধিক তোকে জিজ্ঞাসা করেছে, তো সর্বাধিক কার? পটাশিয়ামের। তাহলে অ্যান্সার নাম্বার এ, পটাশিয়াম উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক ভাই। বলেছে ক্যালসিয়াম অক্সাইড গঠনে কতগুলি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়? গুড কোয়েশ্চেন। তুই বল এটার অ্যান্সার কিভাবে দিবি? তুই গাছের পাতা সবুজ করে দিবি? ওটা তো আমার টেকনিক নয় ভাই। তুই আমাকে বল কি কি দিয়ে দিয়েছে? ক্যালসিয়াম দিয়ে দিয়েছে আর অক্সিজেন দিয়ে দিয়েছে। তুইও জানিস আমিও জানি ক্যালসিয়াম মানে 2 8 8 2 আর অক্সিজেন মানে 2 6। এইবার একটুখানি মন দিয়ে প্রত্যেকে দেখবে। দেখো প্রত্যেকেই চায় তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে। প্রত্যেকেই চায় তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রেখে অষ্টক সূত্র পূরণ করতে। আচ্ছা যদি ক্যালসিয়াম তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়, তার কাছে কি অপশন সব থেকে সহজে অ্যাভেলেবেল? শেষ কক্ষপথে 2টো ইলেকট্রনকে ভাগিয়ে দাও, সব থেকে সহজ অপশন আছে ভাই। আর অক্সিজেনের কাছে কি অপশন অ্যাভেলেবেল? লাস্টে 6টা রয়েছে, এই 2টো ইলেকট্রন গ্রহণ করে নাও। পরিষ্কার কথা ভাই। তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গেলে যতগুলো ইলেকট্রন ক্যালসিয়ামকে ছাড়তে হচ্ছে, সেটাই তো তোকে জিজ্ঞাসা করেছে যে দেখ তো কতগুলি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়। অপশন নাম্বার সি, 2টি ইলেকট্রন। এগুলো সব ডিটেলে শিখিয়েছি। পরমাণু নিউক্লিয়াসের কুইক রিক্যাপ দেওয়া আছে আমার চ্যানেলে, যদি নতুন কেউ থেকে থাকিস এক্ষুনি যা। বুঝতে পারছিস তো? এই চ্যানেলটা আমি তোকে এইটুকু বলতে পারি, চোখ বন্ধ করে বিশ্বাস কর, তোকে ফিজিক্যাল সায়েন্সে 100 পাওয়ার প্রিপারেশন আমি করিয়ে দেবো। ভাগ্য ভালো থাকলে 100 পেয়ে যাবি, ভাগ্য খারাপ থাকলে 95 থেকে 100-র ভেতরে পাবি, আরো ভাগ্য খারাপ থাকলে 90-এর উপরে পাবি। তার থেকে আর তোর ভাগ্য খারাপ হবে না যদি তুই আমার লেখাগুলো সব পড়তে পারিস, যদি পড়ানো সব পড়তে পারিস। ঠিক আছে, আমি তোকে এইটুকু কথা দিতে পারি, যা করাবো তার বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তোর লিখতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, তুই কখনো ভুলে যেতে পারিস, তোর পরীক্ষার হলে একটা অঙ্ক নাই মিলতে পারে, তুই কখনো টাইম নষ্ট করে ফেলতে পারিস, সব ভাই মানুষ তো ভাই। এইটুকু বলতে পারি তুই যদি পারফেক্টলি আমাকে ফলো করিস, তুই যদি চোখ কান নাক বন্ধ করে যা করাচ্ছি করতে থাকিস, তুই যদি প্রিসাইজলি আমার জিনিসগুলোকে পড়তে থাকিস, তুই যদি আইডিয়াল স্টুডেন্ট হয়ে থাকিস, তুই 90-এর কম পাবি না। আমি তোকে যেটা করিয়ে দেবো তার বাইরে তোকে প্রশ্ন দেবে না। আর খুব ভালো যদি পড়াশোনা করে যাস, খুব ভালো যদি তুই প্রিপারেশন নিয়ে যাস, যদি তুই আমার কথাগুলোকে পারফেক্টলি মেনে যাস, তুই যদি পরীক্ষার হলে তোর ভাগ্য ভালো থাকে, তুই 100 পেয়ে যাবি। প্রচুর ছেলে মেয়ে পেয়েছে, এবারে 50 জনকে পাওয়াবো, তুই দেখতে থাকবো। বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুসপারের সঙ্গে নিচের কোনটি থাকে? পাতি প্রশ্ন ভাই, মনে করে দেখ। বিশুদ্ধ অ্যালুমিনার মাধ্যমে
অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যাচ্ছিল না, কারণ বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক অনেক বেশি ছিল। সেই কারণে সেই বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুসপারকে মিশিয়ে দিয়ে সেই পুরো মিশ্র দ্রবণটাকে গলিয়ে সেখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হচ্ছিল। তাহলে এই ক্রায়োলাইট আর ফ্লুসপারের সঙ্গে কি থাকবে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড? একদম না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোনো গল্পই নেই। অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কোনো গল্প নেই, অ্যালুমিনিয়াম সালফেটের কোনো গল্প নেই। বিশুদ্ধ অ্যালুমিনা ইজ দ্য কারেক্ট অপশন। অ্যালুমিনার সংকেত কি? Al2O3। আরো যদি তোকে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, বলবে অ্যালুমিনার পার্সেন্টেজ কত থাকে? 20% অ্যালুমিনা থাকে। তোকে বলবে ক্রায়োলাইটের পার্সেন্টেজ কত থাকে? ক্রায়োলাইটের সংকেতটাও লিখে দিচ্ছি, AlF3 3NF, এর পার্সেন্টেজটাই সব থেকে বেশি থাকে 60%। আর ফ্লুসপার CaF2 এটাও থাকে 20%। ঠিক আছে, যদি এখনো পর্যন্ত ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দে ভাই। আর একটু হাইপ, যেটা নতুন এসেছে, একটু হাইপ পয়েন্টস গুলোকে ইউজ কর চ্যানেলটার জন্য, যাতে একটু গ্রো করতে পারি। তোরা এত সাপোর্ট করেছিস, সেখান থেকে কোথায় চলে এসেছি। এবার এখান থেকে আমি আশা করব তোরা যদি সাপোর্ট করিস একটু আগে যেতে পারবো। আমি এটুকু বলতে আমি ভাই জান লড়িয়ে দিচ্ছি, বাকিটা দেখা যাবে। চল, নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? এই পরীক্ষাগার প্রস্তুতিগুলো ছেলেমেয়েরা খুব গুলিয়ে ফেলে ভাই। সেই কারণে দেখবি আমি আমার চ্যানেলের মধ্যে পরীক্ষাগার প্রস্তুতি রিলেটেড একটা ভিডিও দিয়েছি, শুধুমাত্র সবকটা প্রস্তুতি রয়েছে। আমি তোদের সুবিধার জন্য না সবকটা ভিডিওর লিঙ্ক নিচে কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দিচ্ছি, যাতে তোরা এক চান্সে সব ভিডিও দেখে নিতে পারিস। প্লেলিস্ট করে করে অ্যাড করে দিচ্ছি। দেখ ভাই, যখন নাইট্রোজেন গ্যাসকে প্রিপেয়ার করতে হয়েছে, আমাদেরকে দুটো জিনিস নিতে হয়েছে। একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এদেরকে যখন মেশানো হয় একটু হালকা উষ্ণতার মধ্যে, তখন উৎপন্ন যেটা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO2। তাহলে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইটটা তৈরি হয়ে গেল, তার সঙ্গে কি উৎপন্ন হলো বল? NaCl, সোডিয়াম ক্লোরাইড। এইবার একটুখানি মন দিয়ে দেখ, এই যে মিশ্রণের মধ্যে যেটুকু হিট প্রেজেন্ট আছে, সেই হিটটার মধ্যেই অ্যামোনিয়াম নাইট্রাইটটা বিয়োজিত হয়। একে এক্সট্রা করে হিট দিতে হয় না, মিশ্রণের মধ্যে যে হিটটা প্রেজেন্ট আছে সেটাতেই হয়ে যায়। তাতে কি হবে? এই যে দুটো নাইট্রোজেন মিলে তৈরি করবে N2। আর বল, চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন। দাদা, চারটে হাইড্রোজেন আর দুটো অক্সিজেন দেখে আমার মনের মধ্যে একটা ফিল আসছে। আমি বললাম কি না, 2 অণু জল হবে। দেখো, চারটে হাইড্রোজেন দুটো অক্সিজেন, আশা করবো ক্লিয়ার। নাইট্রোজেন কিন্তু ভাই প্রস্তুত হয়ে গেছে অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে। তাহলে এখানে কি কি উৎপন্ন, তোকে তাকে আমি এক্সট্রা নলেজও দিয়ে রাখছি ভাই অনেক। হ্যাঁ, দেখতে থাকছিস বিষয়গুলো। অ্যামোনিয়াম নাইট্রাইট আর সোডিয়াম ক্লোরাইড ইজ দ্য কারেক্ট অপশন, অপশন নাম্বার A। পুরো বিক্রিয়াটাও তোকে এখানে রিভাইজ করিয়ে দিলাম। ওকে, 14 নম্বর প্রশ্ন বলেছে কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত? জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS। যদি তোকে বলতো জিঙ্কাইট, রিভিশন সব রিভিশনও করিয়ে দেবো। জিঙ্কাইট হচ্ছে ZnO। তোকে যদি বলতো ক্যালামাইন, সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট, ZnCO3। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে কোনটি একটি অ্যালকোহল? ভাই অ্যালকোহল সেটাই হবে যার লাস্টে ওইচ মূলকটা থাকে। কার্যকরী মূলক ওইচ দেখে আমরা অ্যালকোহল চিনতে পারি, আর কোথাও নেই তো ভাই। এখানে COOH আছে মানে অ্যাসিড, এখানে দেখ মধ্যিখানে O রয়েছে মানে এটা একটা ইথার, আর এখানে দেখ CHO রয়েছে মানে এটা একটা অ্যালডিহাইড। তাহলে অপশন নাম্বার D ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে জৈব রসায়নকে ফুল কমপ্লিট করেছিস, আমি জৈব রসায়নের পুরো ডিটেল ভিডিও দিয়েছি ভাই, 2খানা। তার মধ্যে একটা আমাদের ধামাকা ব্যাচের লেকচার দিয়েছি, সেকেন্ড ক্লাস দিয়েছি, পুরো তুলে দিয়ে দিয়েছি। আর একটা আমি নিজে থেকে করে দিয়েছি কিছুদিন আগে। তারা একটুখানি আমাকে এটার IUPAC নামটা লিখে দেখাও তো নিচে কমেন্ট সেকশনের মধ্যে। চলো, তাহলে আমি আশা করতে পারি 15টা প্রশ্ন, 15টা MCQ ফুল ডিটেলে কমপ্লিট হলো। এইরকম ভাবে 15টা MCQ আর 21খানা VSAQ টাইপ অফ প্রশ্ন প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুই দেখতে পাবি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এখন সিরিজ আনতে চলেছি। পুরো টেস্টের জন্য আলাদা সিরিজ হবে, মাধ্যমিকের জন্য আলাদা ধামাকেদার সিরিজ হবে। কোথায় যাবে নাম্বার? এর মাঝে মাঝে দেবো এসএকিউ, 9খানা প্রশ্ন, 18 নম্বর। 18 প্লাস এই 36, 54। আর বাকি 54 প্রিপারেশন তুই কি করে, বাকি 36-এর প্রিপারেশন তুই কি করে করবি সেটাও তোকে দেখাচ্ছি। দেখ, এসএকিউ সিরিজ ভিডিও আসতে থাকবে ভাই কিছুদিনের মধ্যে। 18তে 18 পাক্কা, যা করিয়ে দেবো, উত্তর লেখার টেকনিকও শিখিয়ে দেবো। চল,
এইবার এই যে বাকি 36 নাম্বার যদি তোকে পেতে হয়, তোকে যদি অঙ্ক গোড়া থেকে শিখতে হয়, তোকে যদি সার্কিট ডায়াগ্রাম গোড়া থেকে শিখতে হয়, তোকে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের খুঁটিনাটি কনসেপ্টকে গোড়া থেকে শিখতে হয়, তাহলে তোকে অবশ্যই কিন্তু এই 36 নাম্বারের এলকিউ এবং বাকি সমস্ত কিছু শেখার জন্য আমাদের ধামাকা ব্যাচের মধ্যে জয়েন করতে হবে। ধামাকা ব্যাচের মধ্যে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে, তুই চাইলে যখনই তুই জয়েন করবি তুই প্রত্যেকটা ক্লাস শুরু থেকে পেয়ে যাবি। তোকে একটু কথাটা বলে রাখি, ধামাকা ব্যাচের জন্য যে ফিস রাখা হয়েছে সেটা ওয়ান টাইম 1000 টাকা রাখা হয়েছে, তোকে একবারই পে করতে হবে, তুই পুরো ব্যাচটার অ্যাক্সেস টিল মাধ্যমিক পেয়ে যাবি। আশা করতে পারি পুরো বিষয়টা বোঝা যাচ্ছে। তাহলে ইউটিউবের মধ্যে আসছে 36 প্লাস 18 মানে 54, ধামাকা ব্যাচের মধ্যে আসছে বাকি 36, হয়ে গেল 90-তে 90। এর বাইরে আর কোথায় যাবি তুই? আমি অন্য কোনো সাবজেক্টের টিচারও রাখি না, অন্য কোনো সাবজেক্টে ফোকাসও করছি না। আমি ইউটিউবে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স করাবো আর শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স এই টার্গেট রাখবো। এখনো পর্যন্ত 23 জনকে 100 পাইছি, এবছরে 50 টার্গেট আছে। চলো দেখা যাক। 2.1 VSQ রেকর্ড হচ্ছে। আমার আসলে প্রপার ক্যামেরা নেই তো, ওই জন্য আমার একটু রেকর্ড হচ্ছে কিনা দেখতে হয় বারবার। ফোন দিয়ে শুট করি ভাই, ফোনটা এদিক ওদিক মাঝে মধ্যে নড়ে যায়, তো এবার এদিক ওদিক হয়ে গেলে আবার প্রথম থেকে করতে হয়। দেখ, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? কমতে থাকে ভাই। কোন কোন বইয়ের মধ্যে লেখা থাকে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে, কোন কোন বইয়ের মধ্যে লেখা থাকে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। তাহলে মোদ্দা কথা উষ্ণতা কমে। এই ঘটনাটাকে কি বলা হয় কমেন্ট সেকশনের মধ্যে লেখো। সেকেন্ড বলেছে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বনের ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি, ভিভিআই প্রশ্ন প্রচুর দিয়েছে পরীক্ষাতে, কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? ক্লোরিন পরমাণু, ক্লোরিন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। নেক্সট প্রশ্ন বলেছে একই উষ্ণতা এবং চাপে সম আয়তন কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। অ্যাভোগাড্রো সূত্রকে চ্যালেঞ্জ করে দিয়েছে ভাই। অ্যাভোগাড্রো সূত্র কি বলেছিল? যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসেই অণুর সংখ্যা সবসময় সমান হবে। এখানে তো বলে দিয়েছে আলাদা হবে, তার মানে এটা কি? মিথ্যা। ওকে, নেক্সট। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে ভাই। বয়েলের সূত্রে গাণিতিক রূপ জানতে চেয়েছে। ভি প্রপোর্শনাল টু 1/p। আমি তোকে শিখিয়েছিলাম কুইক রিক্যাপের মধ্যে যে 4খানা মোট টার্ম থাকে, সেই 4টে টার্মের মধ্যে যদি যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক হয় তো বাকি দুটো ধ্রুবক থাকে। বল এখানে কার কার মধ্যে সম্পর্ক? পি আর ভি এর মধ্যে। তাহলে কে কে ধ্রুবক? উষ্ণতা আর ভরটা ধ্রুবক থাকবে। দেখ এইভাবে তুই ধ্রুবক গুলোকে নির্ণয় করতে পারবি। সব কটা শর্ট টার্ম সব শিখিয়ে দেবো। বলেছে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের একান্ত নিজস্ব বৈশিষ্ট্য। এটা কেন জানতে হলে আমার এই চ্যানেলের মধ্যেই তুই নিচে কমেন্ট সেকশনে পেয়ে যাবি তাপের ওয়ান শট, দেখে নিবি 1 ঘন্টায় তাপ শেষ। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক বার করতে দিয়েছে। কি বলেছি? কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়। দেখ কিভাবে বার করতে হয় দেখে। দেখ তোরা প্রত্যেকেই জানিস সমীকরণটা হচ্ছে এইরকম, কিউ ইকুয়াল টু কে এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই টি। এইটা হচ্ছে পুরো সমীকরণটা। তুই যদি এই সমীকরণটা না জেনে থাকিস, ওই ভিডিওটা দেখলেই তুই দেখতে পেয়ে যাবি পুরোটা। তোকে এটা তৈরি করা শিখিয়ে দেবো আমি। আর কিছুদিনের মধ্যে যখন এই এসএকিউ সিরিজ ডিসকাস করবো, সেখানে এসএকিউতে এই প্রশ্ন পড়লে পুরো ডিটেলে শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। চল, এখান থেকে আমাদেরকে কি বার করতে বলে দিয়েছে? তাপ পরিবাহিতাঙ্ক। তো পরিবাহিতাঙ্ক যখন বার করতে হয়, কিউ ইন্টু ডি কর, ডিভাইড কর এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। এবার তুই যদি এখান থেকে এসআই পদ্ধতির একক বার করতে চাস, কিউ এর একক কি হয়ে যাবে ভাই? কিউটা কি? প্রবাহিত তাপ। তাপের এসআই পদ্ধতির একক হচ্ছে জুল। যখন তুই ডি লিখছিস, ডি মানে হচ্ছে বেধ, বেধের এসআই পদ্ধতির একক হচ্ছে মিটার। যখন তুই এ লিখছিস মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। যখন তুই θ2 মাইনাস θ1 লিখছিস মানে উষ্ণতার পার্থক্য, তার একক হচ্ছে কেলভিন। যখন তুই টি লিখছিস, টি মানে হচ্ছে তাপ পরিবহনের সময়, তার একক হচ্ছে সেকেন্ড। এবার একটু মন দিয়ে ভালো করে শোন, মিটার দিয়ে মিটার স্কোয়ার কেটে গেল একটা মিটার। জুল রয়েছে, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড কে তোরা 9-এ কি পড়েছিলি? ওয়াট লেখা যায়, ওয়াট। বাকি মিটার একটা নিচে আছে, কেলভিন একটা নিচে আছে, ওপরে তুলে দে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ভালো করে মনে রাখ, এই প্রশ্ন জানি না এরপরে তুই কতবার তোকে প্র্যাকটিস করতে হবে। সেম প্রশ্নটা বার 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 তোকে দেবে,
ঠিক আছে ভাই, চলো ভিভিআই একটা প্রশ্ন। এটা বলেছে আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। রামধনু ইজ দ্য কারেক্ট অপশন, এটা প্রত্যেকে জানিস। যদি তোকে বলতো একটা অশুদ্ধ বর্ণালীর এক্সাম্পল দাও, সেম রামধনু হতো। বলছে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অবতল লেন্সের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোর চক্রের গতির কি পরিবর্তন হবে? ভাই যদি যে কোনো একটাকে চেঞ্জ করা হয় তাহলে বার্লোর চক্রের গতিটা কিন্তু উল্টো দিকে, মানে তার অভিমুখটা ঘুরে যাবে, অভিমুখটা উল্টো হয়ে যাবে। যদি দুটোকে একসাথে চেঞ্জ করা হয় তাহলে কিন্তু বার্লোর চক্রের গতির অভিমুখটা সেম থাকে। তাহলে এখানে শুধুমাত্র তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করেছে, চৌম্বক প্রবাহের কোনো চেঞ্জ করেনি। তাহলে সুতরাং বার্লোর চক্রের গতির অভিমুখ পরিবর্তিত হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। ঠিক আছে, চলো। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? আমরা তো জানি ভাই যে বিভব প্রভেদ, এটাও সেদিনে ধামাকা ব্যাচের মধ্যে শেখাচ্ছিলাম, ইকুয়াল টু, ভালো করে মন দিয়ে শুনবে, একক ধনাত্মক আধানকে, ওই জন্য আধান নিচে, কারণ নিচেরটাকে একক করে দিতে হয়, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে কোথা থেকে? অসীম দূরত্ব থেকে, যে পরিমাণ কার্য করতে হয়, এটাকেই তো বিভব প্রভেদ বলে। তাহলে বিভব প্রভেদ ইকুয়াল টু কার্য বাই আধান লেখা যায়। তোকে কিসের মান বের করতে দিয়েছে? কার্যের মান বার করতে দিয়েছে। তাহলে তুই কি লিখতে পারিস না, কার্য ডাব্লিউ ইকুয়াল টু বিভব প্রভেদ ভি ইন্টু আধান কিউ, এটাই তো লিখতে পারিস। তোকে কি কি দিয়ে দিয়েছে? 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে হবে, তার মানে কিউ এর ভ্যালু 1 দিয়ে দিয়েছে। 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে, তাহলে এটারও ভ্যালু 1 দিয়ে দিয়েছে, তাহলে অ্যান্সার 1 হয়ে গেল। তোকে ভাই দেখতেই পাচ্ছি সব এসআই পদ্ধতিতে দিয়েছে, তাহলে কার্যেরও তুই এসআই পদ্ধতির একক বসা জুল, তাহলে তোকে কত কার্য করতে হবে? 1 জুল কার্য করতে হবে, গল্প শেষ। বলেছে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? এটাও কিন্তু মারাত্মক প্রশ্ন, আমি আমার কুইক রিক্যাপে শিখিয়েছিলাম। এটা মনে রাখবে, নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এটাই কিন্তু টুইস্ট, এটাই এই জন্যই প্রশ্নটা দেয়, বিটা কণা তো নিউক্লিয়াস থেকে নির্গত হয়, কিন্তু তা সত্ত্বেও তো এই বিটা কণাটা তো ইলেকট্রনের স্রোত, ইলেকট্রন কি করে নিউক্লিয়াস থেকে নির্গত হয়? এটাই তো প্রশ্ন। দেখতে হলে কিন্তু ওটা দেখে নিতে হবে। কি বলে দিয়েছে? বলেছে ইউরেনিয়াম, এটা দেখবি তোদেরকে শিখিয়েছি কিছুদিন আগেই, 23892, সেখান থেকে কি কণা বেরিয়েছে? আলফা কণা বেরিয়েছে, তাহলে মাইনাস করে দাও আলফা। আলফা শিখিয়েছিলাম না, হিলিয়াম 2+ আয়নের স্রোত, যখনই আলফা বেরিয়ে যাবে ভর সংখ্যাটা 4 একক কমে যায়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা 2 একক কমে যায়। তাহলে বলেছে উৎপন্ন যেটা হয়, উৎপন্ন কেন হয়? কারণ প্রোটন সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা একটা মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট, যেহেতু আলফা বেরোনোর ফলে প্রোটনই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণেই নতুন মৌল তৈরি হবে। ঠিক আছে, তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে তার প্রোটন সংখ্যা কত হবে? 92 থেকে 2 কমলে কত হয়ে যায় ভাই? 90 হয়ে যায়। তাহলে যেটা উৎপন্ন হবে তার প্রোটন সংখ্যা কত হবে? 90 হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা একটা জিনিস শুনে না, এই যে দেখছিস 2.10 এর পরে 2.11, এই 2.11টা কিন্তু তোকে 4টে ম্যাচিং করানোর জন্য 4 নাম্বার দেবে। বুঝতে পারছিস তো ভাই, মাধ্যমিকে নাম্বার ছড়াছড়ি। একটা সন্ধিগত মৌলের এক্সাম্পল চেয়েছে, সন্ধিগত মৌল নিকেল হয়ে যাবে, এই তো দেওয়া রয়েছে। তাহলে এটা 2. এরকম ভাবে পরীক্ষাতে লিখবে 11.1। পরীক্ষাতে কি করবি তুই? এই 2.11.1 এরকম ভাবে লিখবি খাতার মধ্যে, 2.11.1 এরকম অ্যারো দিয়ে লিখবি 2, এইরকম ভাবে ম্যাচ করাবি। আচ্ছা, ইউরেনিয়াম উত্তর মৌল, প্লুটোনিয়াম হবে, তাহলে এটা হয়ে যাবে তো 4। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতা Fe2O3 কে বিজারিত করে অ্যালুমিনিয়াম। কিছুদিন আগে ধাতুবিদ্যার পুরো ধাতুবিদ্যাটা দিয়ে দিচ্ছি ভাই কুইক রিক্যাপে। আর যদি ধাতুবিদ্যা ওয়ান শটে পড়তে চাস তারও ব্যবস্থা করে দেওয়া আছে চ্যানেলে, কি নেই তুই বল না। বলেছে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, এটা তো টেকনিক শিখিয়ে দিচ্ছি, চল দেখবি যে কাঁসা বলেছে না, কাঁসা, কাঁসার মধ্যে কি কি থাকে খেয়াল কর। ক ফর কপার, স ফর এসএন। কপার থাকে ওই 80% এর মতো, আর এসএন মানে টিন থাকে 20% এর মতো। ঠিক আছে, এই যে কপার স এসএন। ঠিক আছে, তাহলে তোকে কি প্রশ্ন করেছে? ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, এই যে টিন এসএন, তাহলে এটা হয়ে যাবে তোর টিন, গল্প শেষ। ওকে, 4 নাম্বার পেয়ে গেলে। নেক্সট 2.12 বলেছে F2 অণুর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। ভাই লুইস ডট গঠন কিছুদিন আগেই তো তোকে তোর আয়নীয় সমযোজী বন্ধনের কুইক রিক্যাপে পরিষ্কার করে শিখিয়ে দিয়েছি, শুধু সেখান থেকে একটুখানি গিয়ে তোকে টেকনিকটা শিখে নিতে হবে। আমি প্রত্যেককে সাজেস্ট করব, আমি নিচে সব ভিডিওগুলোর লিংক পেস্ট করছি, কুইক রিক্যাপের মধ্যে গিয়ে দেখবে। আমি এখানে তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো মন দিয়ে। এই যে F2, একটা F তার সঙ্গে আরেকটা F, প্রথমেই আমাকে একটুখানি বল
এই F2 টা একটা সমযোজী যৌগ না তড়িৎযোজী যৌগ? তুই দেখতে পাচ্ছিস এগুলো কি দিয়ে তৈরি? F দিয়ে তৈরি। F কত? 2,7। এইটাও কত? 2,7। যদিও আমি বলছি কুইক রিক্যাপ থেকে ভালো করে দেখবে এটা। দেখো এইটাকেও যদি লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে হয়, তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। মানে একেও অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দরকার, এরও অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দরকার। যদি দুজনেরই অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন নিতে হয়, দুজনকেই যদি ইলেকট্রন নিতে হয়, যদি দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন থাকে, দেখ এরও ইলেকট্রন প্রয়োজন, এরও ইলেকট্রন প্রয়োজন, তখন এরা যে যৌগটা তৈরি করবে সেটা হবে একটা সমযোজী যৌগ। কিন্তু যদি তুই দেখতে পাস, ধর সোডিয়াম হচ্ছে 2,8,1, আজকে ধর ক্লোরিন হচ্ছে 2,8,7, খেয়াল করে দেখ সোডিয়ামকে যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে হয়, সোডিয়ামকে যদি অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে একটা ইলেকট্রন ছাড়তে হবে। আর ক্লোরিনকে যদি অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে একটা ইলেকট্রন নিতে হবে। যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য, যদি অষ্টক পূরণ করার জন্য কাউকে ইলেকট্রন ছাড়তে হয় আর কাউকে ইলেকট্রন নিতে হয়, মানে একজন দেবে আর একজন নেবে। বলেছিলাম মনে আছে, ওয়ান সাইডেড লাভ, একজন শুধু দিচ্ছে আর একজন শুধু নিচ্ছে, পরিবর্তে কিছু দিচ্ছে না। আর এখানে কি বোথ সাইডেড লাভ, দুজনেরই লাগবে। ঠিক আছে, চলো তাহলে এই ধরনের কম্বিনেশনের ফলে আয়নীয় বন্ধন তৈরি হয়। ওকে, আচ্ছা এখানে কি হবে ভাই? এখানে তুই বুঝতেই পারছিস ফ্লুরিনের হচ্ছে 2,7। আমি খুব কুইকলি দেখিয়ে দিচ্ছি এটা। 2,7 বলেছিলাম কি শেষ কক্ষপথের ইলেকট্রনস গুলোকে দেখাতে, 2, 4, 6, 7। এখানেও দেখাবে 2, 4, 6, 7 হলো। এবার যার যটা ইলেকট্রন লাগবে তাকে তটা শেয়ার করতে হবে। এর কটা লাগবে বল অষ্টক পূরণের জন্য? একটা, ওই জন্য একে একটা শেয়ার করতে হলো। এর কটা লাগবে বল অষ্টক পূরণের জন্য? একটা, ওই জন্য একেও একটা শেয়ার করতে হলো। এইবার কি হবে? তুই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছিস এই যে এফ আর এই যে এফ এর মাঝে দুটো ইলেকট্রন শেয়ার হয়েছে। ওই একটা ডট ইলেকট্রন, একটা ক্রস ইলেকট্রন দেখিয়ে দিলাম যেটা শেয়ার হয়েছে। এইবার যেগুলো শেয়ার হয়নি সেগুলো দেখাতে হবে তোকে। এগুলো তো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না, এগুলোকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। তাহলে কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এক একটা ফ্লুরিনে? 3টে করে, খেয়াল রাখবে। দেখো পুরোটা যখন গোল করবে, ওপরে 3টে 3টে 6টা, 3টে 3টে 6টা, আর এই দুটো 8টা হয়ে গেল না ফ্লুরিনের? 8টা, 7 ছিল 8 হয়ে গেল। এই ফ্লুরিনটারও কত হয়ে গেল? সমভাবে ব্যবহার করলো তো দুটো ইলেকট্রনকে। তাহলে দেখ 2, 4, 6, 2, 8, তার মানে প্রত্যেকটা হয়ে গেল 2,8 2,8 করে। এবং এই যে দুটো ইলেকট্রন যে শেয়ারিং এর মাধ্যমে পুরো বিষয়টা ঘটলো, দুটো ইলেকট্রন কটা বন্ড তৈরি করে? একটা। তাহলে এই ফ্লুরিনের মাঝে একটা বন্ড তৈরি হয়ে গেল। এই পুরোটা কুইক রিক্যাপ সিরিজ থেকে ভালো করে শিখে নাও ভাই। আমি ওখানে আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন সব তৈরি করা শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই তৈরি হয়ে গেল F2। আর যদি আরো ডিটেলে চ্যাপ্টারটাকে শিখতে হয় তখন তো ভাই ধামাকা ব্যাচ আছে তোর কাছে। ঠিক আছে, চলো 2.13 বলেছে কোন তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নস গুলো, এই যে আয়নস গুলো তৈরি হয় বলে তো তড়িৎটা পরিবহন হয়, আয়ন গুলোই তড়িৎটাকে পরিবহন করে নিয়ে যায়। 2.14 কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? এটাও শিখিয়েছি ধাতুবিদ্যাতে, এর পেছনের লজিক আছে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন কপারের থেকে উঁচুতে অবস্থান করে, ওই জন্য কপার ভাই গরিব, কপারের তড়িৎ ধনাত্মকতা কম, ওই জন্য কপার আর H+ যদি একসাথে দ্রবণের মধ্যে থাকে, কারণ জলীয় দ্রবণ তো, জলীয় দ্রবণের মধ্যে H+ আয়নও থাকে, কপার 2+ আয়নও থাকে। কার তড়িৎ ধনাত্মকতা কম? যে নিচে আছে, কপার 2+ এর কম, ওই জন্য কপার 2+ কে যেতেই হবে ক্যাথোডের দিকে। তাহলে কে ক্যাথোডের দিকে যাবে? অবশ্যই ক্যাটায়নই যাবে। কোন ক্যাটায়নটা যাবে? কপার 2+ যাবে। ক্যা ফর ক্যাটায়ন, ক্যা ফর ক্যাথোড। 2.15 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে ভাই, লেড নাইট্রেট, PbNO3 তার সঙ্গে H2S। দেখ গল্প শেষ, PbS এর পদক্ষেপ পড়ছে, PbS টা কালো বর্ণের হয়ে থাকে, এই জন্যই তৈলচিত্র কালো হয়। আর এখানে হয়ে যায় 2HNO3, গল্প শেষ ভাই। ঠিক আছে, এটাই তোকে জানতে চেয়েছে। নেক্সট, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? টেকনিক শিখিয়ে দিয়েছিলাম মনে রাখার। ইউরিয়া উৎপাদন, অপরটা কি হবে ভাই? কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে, তাই না? দুটো অ্যামোনিয়া 2NH3 আর একটা কার্বন ডাই অক্সাইড ইউজ হয়। কি শিখিয়েছিলাম প্রথম ধাপে?
প্রথম ধাপে শিখিয়েছিলাম একটা হাইড্রোজেন কমা হয়ে গেল NH2, মধ্যখানে CO বসা হয়ে গেল CO2। এবার যে আরেকটা অ্যামোনিয়া নিয়েছি সেখানে একটা হাইড্রোজেন জুড়ে দে, যেটা কমিয়েছিলি, NH2 করেছিলি তো, এবার NH4 করে দে। এই তো হয়ে গেল অ্যামোনিয়াম কার্বামেট। শিখে নিতে হবে ভাই ওয়ান শট থেকে, বা ওই যে প্রস্তুতির ভিডিওটা থেকে। NH2C ডাবল আরো ডিটেলে জানতে গেলে ধামাকা ব্যাস থেকে। কি প্রমোশন করছি রে। এবার এবার এটাকে যখন হিট দিস কি হয় ভাই, খেয়াল কর। এই দেখ, এখান থেকে একটা অক্সিজেন বেরোয় আর এখান থেকে দুটো হাইড্রোজেন বেরোয়। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে জল বেরিয়ে গেল। পড়ে কি থাকলো? পড়ে থাকলো দেখ, লেখ 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 লেখ, NH2 পড়ে আছে। দুটো অক্সিজেন ছিল, একটা পড়ে আছে, মানে CO পড়ে আছে। চারটে হাইড্রোজেন ছিল, দুটো কেটে পড়েছে, দুটো পড়ে আছে, মানে NH2 পড়ে আছে। বল NH2CO NH2, এটাই তো ইউরিয়া। প্লাস কি তৈরি হলো? জল। গল্প শেষ। এটাই তো ইউরিয়া প্রিপারেশন। গল্প শেষ ভাই। নেক্সট, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। আরে বর্ষাতি তৈরি করতে, পাইপ ফাইপ তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে ভাই, পিভিসি। চল, আচ্ছা দেখবি যে জৈব রসায়নের ক্লাসটা করেছি সেখানে পিভিসি পুরো স্ট্রাকচারকে কি করে তৈরি করতে হয় শিখিয়েছি ভাই। আচ্ছা দেখবি নেক্সট কি বলেছে, CH3 CH2 CH2 হয়ে যায় গন গন গন। কটা কার্বন? একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন। এর আইউপিএসি নাম লিখতে বলেছে। তিনটে কার্বন মানে প্রোপা, আচ্ছা লাস্টে কি আছে? OH মানে অল, মানে প্রোপানল। কাজ শেষ, ঠিক আছে। বা এটাকে অনেকে দেখ লিখতে পারি, যেহেতু 1 নম্বর কার্বনের মধ্যে অ্যালকোহলটা রয়েছে সেই কারণে এটাকে লেখা যেতে পারে প্রোপান 1 অল, ঠিক আছে, কারেক্ট ভাই। বলেছে CH3 CH2 OH এর একটি সমবায়বের গঠন। দেখি অরেও প্রশ্ন থাকে কিন্তু ভাই, প্রচুর অরও থাকে পরীক্ষাতে। আমি তো বলবো সব করে দিয়ে চলে আসবি, অর ফর কিছু দেখবি না, সব করে দিয়ে চলে আসবি। MCQ VSQ তে 36 নম্বরে সব করে দিয়ে চলে আসবি। যেটা ভুল হবে অটোমেটিক ওরা বাদ দিয়ে, যেটা ঠিক সেটা দেখবে। CH3 CH2 OH তোকে দিয়ে দিয়েছে, মানে অ্যালকোহল দিয়ে দিয়েছে। এর একটা সমবায়বের গঠন সংকেত লিখতে বলেছে। অ্যালকোহলের সমবায়ব কে শিখিয়েছি? ইথার হয়। সব জৈব রসায়নের ভিডিওতে করানো আছে, কি ঝপঝপ দেখ যারা যারা দেখিস না এখনো। অ্যালকোহলের সমবায়ব যদি ইথার হয়, কতগুলো কার্বন আছে? দুটো কার্বন। তো দুটো কার্বন যুক্ত ইথার লিখে দে ভাই, CH3 ও CH3। দুটো মিথাইল, এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল, ওই জন্য নাম কি হয়ে গেল? ডাই মিথাইল ইথার। এটা হয়ে গেল অ্যালকোহলের সমবায়ব। কোন অ্যালকোহল? CH3 CH2 OH, মানে ইথাইল অ্যালকোহল, যেটাকে আমরা ইথানল বলে থাকি। হয়েছে? ডান। আর কিছু আছে? নেই, শেষ হয়ে গেল। প্রথম দিনের 36 নম্বরের ভিডিও এট ওয়ান গোতে কমপ্লিট করে দিলাম, কোনো কাট নেই কিন্তু ভিডিওটার মধ্যে, ঠিক আছে। আমি আশা করব প্রত্যেকের এই ভিডিওতে যে অ্যানালিসিস গুলো আমি করালাম সেগুলো ভালো লাগলো, কোয়েশ্চেন সলভ করার টেকনিক ভালো লেগেছে। তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করিস, কমেন্ট করে যাস জয় ধামাকা, এবং অবশ্যই বলে যাস কেমন লাগলো তোর এই পুরো ভিডিওটা। আশা করবো চ্যানেলের সাথে একটু জুড়ে যাবি যারা নতুন আছিস, এরকম ভিডিও আসতে থাকবে। চ্যানেলের মধ্যে প্রচুর চ্যাপ্টারের ওয়ান শট কুইক রিক্যাপ করে দেওয়া আছে, সেগুলো দেখতে থাক ভাই। ভৌত বিজ্ঞানের অঙ্কের ভিডিও দেওয়া আছে, সব আগের বছরে করেছিলাম, সব দিয়ে দিয়েছি। এবছরও প্রচুর ভিডিও করে দিয়েছি, কুইক রিক্যাপ, ওয়ান শট সব করে দিয়েছি। কিছুদিন আগে রবিবারে দিয়েছি জৈব রসায়ন, আলো দিয়ে দেবো দুদিন পরে। আলোটা কিছুদিন আগে দিয়েছিলাম, 1 মাস আগে হয়তো দিয়েছিলাম, পরীক্ষার আগে আলোর ভিডিও। যাই হোক, একটা কথা বলি, যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে চাইছিস এখন, তাহলে 6289360364 নাম্বারের মধ্যে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট কর হোয়াটসঅ্যাপে। আমি ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিট করিয়ে দেবো। কোর্স ফিটা 1000 টাকা রাখা হয়েছে, পুরো ধামাকা ব্যাচের অ্যাক্সেস তুই ওতেই পেয়ে যাচ্ছিস, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই, সবাই ভালো করে পড়তে থাক। আর মাথায় রাখবি একটা কথা, মাথায় রাখবি, এডভেঞ্চার একাডেমিতে যদি তুই পড়িস, গাছের পাতা সবুজ করলে হবে না, ইচ অ্যান্ড এভরি টেকনিক তোকে শিখতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখিস, তোর থেকে তোর মুখস্থ বিদ্যা পরীক্ষার হলে ভয়ের কারণে চলে যেতে পারে। তুই যদি কোনো একটা কনসেপ্টকে শিখে রাখিস, সেই কনসেপ্ট কিন্তু তোর কাছ থেকে কোথাও যাবে না। সেই কারণে যারা পরীক্ষার সময় নার্ভাস হয়ে যাস, তাদের একমাত্র উপায় কি? এডভেঞ্চার একাডেমি ফলো করা। আবার কি? চলো আজকের মতো এখানেই, টাটা।